শুনতে পাচ্ছ সকলে? শুনতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, দেখো আমরা আগের দিন আমরা মেন এন্ট্রির কিছু অংশ জেনেছি, ঠিক আছে? আইএসবিএন এবং প্রাইস এই পর্যন্ত আমরা জেনেছি। আজকে আমরা টেস্টিং কিভাবে করতে হয় সেটা আমরা জানবো, কিভাবে টেস্টিং করতে হয়, ঠিক আছে? তাহলে এটার মধ্যে আমরা টেস্টিং করব, ঠিক আছে? মেন এন্ট্রির মধ্যে, এটা তো মেন এন্ট্রি, আগের দিন আমরা করেছিলাম। মেন এন্ট্রি আমরা কিভাবে সাজাবো, ঠিক আছে? মেন এন্ট্রির সবার নিচে কিন্তু আমাদের টেস্টিং করতে হয়, সেই টেস্টিংটা আমরা জানবো। তাহলে আমরা দেখে নিই কিভাবে টেস্টিং করতে হয়। তাহলে আমরা এটা একটু ট্রাই করে দিচ্ছি, কারণ এখানে টেস্টিং করতে হবে। একটু ওয়েট করে জাস্ট। ঠিক আছে, তাহলে এই বক্সটাকে আরো বড় করলাম, ঠিক আছে? যেহেতু টেস্টিং করতে হবে, দেখো এটা কিন্তু মানে এটা ফরম্যাট একটা নিয়ম, ঠিক আছে? এই নিয়ম ফলো করে কিন্তু তোমাদের যত প্রশ্ন আসবে, এগুলো আমেরিকান ক্যাটালগ রুলসের সমস্ত প্রশ্ন কিন্তু এইভাবেই করতে হবে, এই নিয়ম ফলো করে। সেজন্য এই নিয়মটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে অ্যাক্সেস পয়েন্ট, কল নম্বর, এসএসসি নম্বর, টাইটেল, প্যারাটাইটেল, সাবটাইটেল, অথার, ট্রান্সলেটেড বাই, ইলাস্ট্রেটেড বাই, এডিটেড বাই, মানে কখন কি সিম্বল বসবে, ঠিক আছে? সেগুলো মনে রাখতে হবে। তার সাথে সাথে কোথায় প্লেস, পাবলিকেশন, ইয়ার, এগুলো ঠিকঠাক করে বসাতে হবে। ভলিউম, পেজ, এগুলো যখন অলরেডি একটা করেছি, আরও অনেক এক্সাম্পল করাবো, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আমরা আজকে টেস্টিং কিভাবে করব সেটা আমরা দেখব। দেখো সবার প্রথম আমরা একটু নিয়ম জেনে নিই টেস্টিং করার জন্য। পেন চেঞ্জ করে লিখলাম। দেখো টেস্টিং সবার প্রথম আমরা আইএসবি নম্বর এগুলো সমস্ত লেখার পর আমরা টেস্টিং আমরা কেন করছি, আমরা টেস্টিং করছি, আমরা এই টেস্টিং করার পর আমরা যতগুলো টেস্টিং করবো প্রত্যেকটা দিয়ে আমরা অ্যাডের এন্ট্রি করবো, ঠিক আছে? সেজন্য আমরা টেস্টিং করছি। টেস্টিং সবসময় আমরা পেন্সিলে লিখবো এগুলো, ঠিক আছে? আমরা 1 নম্বরে আমরা টেস্টিংটা পেন্সিলে লিখছি, তাহলে তোমাদের সুবিধা হবে। পেন্সিল ব্যবহার করে লিখছি। তাহলে 1 নম্বরে আমরা সাবজেক্ট দেবো, ঠিক আছে? তাহলে আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্ট বলতে যেটা আমরা পাবো, একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, প্রশ্ন দেখে একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সাবজেক্টের মধ্যে আমরা কি কি পাবো? সাবজেক্টের মধ্যে একটু wait করো। আমরা সাবজেক্টের মধ্যে 1 নম্বরে পাবো আমরা, মানে আমরা যদি প্রশ্নে কোথাও যদি অথার নেম যদি পাই, অথার নেম বসাবো এখানে। যখন এই পাশে লেখা হবে তখন আমরা কিন্তু এখান থেকে দুটো অক্ষর লিখবো, ঠিক আছে? অথার নেমস, অথারের নামটা লিখবো, প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্ন দেখে লিখবে। 2 নম্বরে যদি এডিটর থাকে তাহলে এডিটর নাম লিখবো, ঠিক আছে? তাও একটু মুছে দিচ্ছি, কারণ কখনো তো শুধুমাত্র যে একজন অথার থাকবে না, অনেক ফার্স্ট অথার, সেকেন্ড অথারও থাকতে পারে, তাহলে আমরা সেকেন্ড অথারও সেটা আমরা লিখতে পারি। তোমরা শুনতে পাচ্ছ তো? দেখো আমরা 2 নম্বরে সেকেন্ড অথার লিখতে পারি, কারণ সেকেন্ড
শুধুমাত্র যদি একজন অথর থাকবে, হ্যাঁ শুধুমাত্র একজন অথর থাকবে সেরকম নয়, যদি সেকেন্ড অথর থাকে তাহলে সেকেন্ড অথরও আমরা লিখব। ফার্স্ট অথর থাকলে আমরা তাহলে যদি ফার্স্ট অথর যদি আমরা মেন এন্ট্রিতে লিখে নিই অলরেডি, ঠিক আছে, অথর নেম, তাহলে কিন্তু আমরা এখানে আর অথর লিখব না, তখন এটা হয়ে যাবে সেকেন্ড অথর হয়ে যাবে, ঠিক আছে, সেকেন্ড অথর হয়ে যাবে। তারপরে যদি আবার থার্ড অথর থাকবে না, তাহলে এখন ঠিক আছে, যেহেতু ফার্স্ট অথর আমরা লিখে নিয়েছি, যখন আমরা ফার্স্ট অথরকে মেন এন্ট্রিতে দেখিয়ে দিব তখন সেকেন্ড অথর কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু ফার্স্ট অথরকে আর টেসিং এ রাখবো না, ঠিক আছে। তাহলে এটা সেকেন্ড অথর, এটা বন্ধের মধ্যে রাখলাম, ঠিক আছে, কারণ অথার্স নেম এখানে যতগুলো অথার থাকবে, যদি সেকেন্ড অথার ফার্স্ট অথার সেকেন্ড অথার দুজন থাকে তাই দুজন অথারে তখন 2 নম্বর হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমরা তারপরে অথার নাম নাম লেখার পর তারপরে আমরা এডিটর নাম, যদি এডিটর থাকে, যদি প্রশ্নে এডিটর থাকে তাহলে লিখবো, যেটা থাকবে না সেটা বাদ দিয়ে পরেরটা লিখবো, ঠিক আছে। তারপরে 3 নম্বরে আমরা মানে প্রশ্নে যদি কোথাও যদি কোনো ইলাস্ট্রেটেড যদি থাকে, ইলাস্ট্রেটর নেম যদি থাকে, ঠিক আছে, তাহলে ইলাস্ট্রেটরের নামটা লিখবো। 4 নম্বরে আমরা যদি প্রশ্নে এডিটর নেম হয়ে গেছে, যদি প্রশ্নে যদি ট্রান্সলেটর থাকে, ঠিক আছে, ট্রান্সলেটর নেম, ঠিক আছে, যদি প্রশ্ন থাকে। ট্রান্সলেটরের পর আমরা আর কি কি থাকতে পারে, যদি প্রশ্নে তো টাইটেল থাকবে, ঠিক আছে, তাহলে আমরা টাইটেল লিখবো, যেহেতু টাইটেল পাবো প্রশ্নে, ঠিক আছে, টাইটেল দিয়েও আমাকে অ্যাটেন্ডি করতে হবে, টাইটেল যদি থাকে তাহলে লিখবো, না থাকলে লিখবো না, মানে যতগুলো প্রশ্নে পাবো এই সমস্ত বিষয় আমাকে অ্যাটেন্ডি করে টেচিং করে দেখাতে হবে, টেচিং করার পর তারপরে অ্যাটেন্ডি করতে হবে, এইগুলো দিয়েই করতে হবে। সিরিজ যদি প্রশ্নে থাকে তাহলে সিরিজ নাম লিখবো, ঠিক আছে, এই যেমন বন্ধের মধ্যে সিরিজ যদি যদি আমরা এখানে লিখি তাহলে আমাকে এখানেও সিরিজ নেম সিরিজ লিখতে হবে, সিরিজের নামটা লিখতে হবে। তারপরে আমরা একটু নিচে যেতে হবে, সিরিজ শুধু সিরিজ লিখে দেবো, সিরিজ লিখে দিলেই হবে, ঠিক আছে। টাইটেল টাইটেল বলে এখানে টাইটেল লিখতে হবে না, শুধু টাইটেলটা লিখবো, সিরিজ সিরিজই লিখবো, শুধুমাত্র অথরের পরিবর্তে অথরের নামটা লিখে দেবো, ঠিক আছে। তারপরে আমরা লিখবো সিরিজ এডিটর নিয়ে, দেখো আগেরটা শুধুমাত্র নেম ছিল, ঠিক আছে, এডিটর নেম ছিল, এখানে সিরিজ, যে সিরিজ যে জিনিস সিরিজ একটা নাম টাইটেলের মতো একটা নাম থাকবে, ঠিক আছে, টাইটেলের মতো দেখতে সিরিজ, এই সিরিজ টাইটেলটা যিনি এডিট করেছিলেন সিরিজটাকে, তার নাম, সেই অথরের নাম, ঠিক আছে, সেই এডিটরের নাম,
লিখতে হবে। তাহলে এই পর্যন্ত লিখে নাও তোমরা সকলে। টেচিং এই কটা টেচিং করতে হবে, ঠিক আছে? এই কটাই প্রশ্ন দেখে এইভাবে টেচিং করে সাজাতে হবে। এটা কি বলে টেচিং করা, ঠিক আছে? বুঝতে পারলে বলো, এরপর প্রশ্ন সলভ করবো, কোনো অসুবিধা হবে না। এটা লিখে নাও সকলে, বলো। দেখো এটা প্রশ্ন দেখে শুনতে পেলাম না। বুঝতে পেরেছি। দেখো এটা ক্যাটালগিং, এটা 7 পেপারে ক্যাটালগিং পেপার। এটা আমরা যেভাবে লাইব্রেরিতে বই তুলি তো, বিভিন্ন অথার মানে যে বইটা লেখে, এটা প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্ন দেখে আমরা সলভ করবো। যেমন আমি আগের দিন যেমন করিয়েছিলাম, এই যেমন এটা একটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন দেখে দেখে সাজাতে হবে যে এর মধ্যে কোনটা টাইটেল। এটা টাইটেল দেখে মনে হচ্ছে মেরি দেখো এই প্রশ্নটা কিন্তু এই পর্যন্ত দেখতে পাচ্ছ, এটা পুরোটা প্রশ্ন। তুমি যদি আগের ক্লাসটা করতে তাহলে বুঝতে পারতে ভালো। এই প্রশ্নের মধ্যে আমরা এই যে টাইটেল পাচ্ছি, এই যে এটা টাইটেল পাচ্ছি, ঠিক আছে? যেমন এই যে অথার পাচ্ছি প্রশ্নের মধ্যে, এডিশন পাচ্ছি, এডিটেড বাই অর্থাৎ এডিটর পাচ্ছি, ঠিক আছে? তো সমস্ত কিছু পাচ্ছি। তাহলে আমরা টাইটেল, যেহেতু অথারও পাচ্ছি, ফার্স্ট অথার পাচ্ছি, ঠিক আছে? একজন, যেমন জন ইভেন ফিল্ড, একজন অথার পাচ্ছি। তাই অথারের নামটা আমরা কি লিখবো, এই সবার শেষে আমরা সবার উপরে লিখবো, অ্যাক্সেস পয়েন্টে অথারের নাম উল্টে বসবে, ঠিক আছে? মানে এই ছকটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা একটা নিয়ম, ঠিক আছে? কোথায় কোনটা বসে, এটা মানে এটা তৈরি করা, এটা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে এই ছকটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? অ্যাংলো আমেরিকান রুলস, এটা মানে তাদের লাইব্রেরি গ্রন্থাগারে এরকম করে মানে ক্যাটালগিং করা হতো, ঠিক আছে? সেই লাইব্রেরিতে। হ্যাঁ, সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে এইগুলো করানো হয়েছিল, যেটা আমি মানে টেচিং, আজকে টেচিং করাটা করাচ্ছি, টেচিং কিভাবে করতে হয়। আগের দিন আমরা এই পর্যন্ত করে নিয়েছি, আইএসবিএন নম্বর আর প্রাইস পর্যন্ত আমরা করেছি। আগের দিন আমরা অ্যাক্সেশন নাম্বার জেনেছিলাম, কল নম্বর কিভাবে লিখতে হয় জেনেছিলাম, তো অ্যাক্সেস পয়েন্ট কিভাবে লিখতে হয় সেটা জেনেছিলাম, ঠিক আছে? টাইটেল, প্যারাল টাইটেল, এগুলো একটু মুখস্থ করতে হবে। প্রথম ক্লাসটা দেখে নেবে, তারপরে এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। প্রথম ক্লাস পাঠিয়ে দিয়েছি গ্রুপে, ঠিক আছে? সকলে বুঝতে পেরেছো? বলো টেচিং কিভাবে করতে হয়, মানে কোথায় কি বসে সেটা বুঝতে পেরেছো? তো আমি প্রশ্ন সলভ করাবো এরপর, ঠিক আছে? দেখো প্রশ্ন সলভ করার আগে আমি কিছু নিয়ম লিখে দিচ্ছি, কারণ প্রশ্নকে তো আগে ধরতে হবে কোথায় কি বসতে হয়, তার জন্য কিছু নিয়ম আছে, ঠিক আছে? দেখো অ্যাংলো আমেরিকান এই নিয়মগুলো একটু জেনে নাও, এটা সকলের কাজে লাগবে। কারণ প্রশ্নে এগুলো যদি আমরা না চিনতে পারি তাহলে কিন্তু প্রশ্ন ঠিকভাবে বসাতে পারবো না। কখনো 3জন লেখক থাকে, একজন লেখক থাকলে মানে 2জন লেখক থাকলে তার মাঝখানে অ্যান্ড বসে, এটা সকলে জানি, ঠিক আছে? আবার কখনো যদি জায়গার নাম থাকে না, তখন আমরা কি বসাবো, এই সমস্ত বিষয় আমরা একটু জেনে নেব শর্টকাটে। তাহলে আমরা 7 পেপারের কিছু নিয়ম জেনে নিচ্ছি। আগে নিয়ম জানার পর আমি প্রশ্ন সলভ করাবো। দেখো অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, ঠিক আছে? এই রুলসের টোটাল কিন্তু 8টা ভাগে ভাগ করেছে, 8টি, টোটাল 8টি ভাগ রয়েছে, ঠিক আছে? 8টি ভাগের মধ্যে আমরা যদি দেখি, আমরা প্রত্যেকটা ভাগ জানবো এক এক করে। তাহলে আমরা 1 নম্বর ভাগ জানি, ঠিক আছে?
এরিয়া ওয়ান, মানে 1 নম্বর ভাগ হলো এরিয়া ওয়ান। এরিয়া ওয়ান, দেখো এরিয়া ওয়ানের নিয়ম কি, দেখো এরিয়া ওয়ানে হলো সবসময় টাইটেল, টাইটেল বসে এরিয়া অ্যান্ড স্টেটমেন্ট। তাহলে আমরা এরিয়া অনেক কি রকম বসে, যেমন সর্বপ্রথম আমরা যদি দেখি টাইটেলের মধ্যে যেমন বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, টাইটেল, প্যারা টাইটেল, সাব টাইটেল, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম যদি দেখি 1 নম্বর অর্ডিনারি টাইটেল। দেখো অর্ডিনারি টাইটেল কখন বসে, মানে প্রশ্ন দেখলে আমরা কিভাবে বুঝবো যে অর্ডিনারি টাইটেল দিয়েছে। দেখো নর্মাল যখন বইয়ের নাম দেওয়া থাকবে, অর্থাৎ নর্মাল বইয়ের ক্ষেত্রেই শুধুমাত্র অরিজিনাল টাইটেল ব্যবহার করা হয়, বইয়ের ক্ষেত্রে বইয়ের নাম। আর বি নম্বরে আমরা যদি প্যারাল টাইটেল কখন, আমরা দেখি কিভাবে চিনবো সেটাই। প্যারাল টাইটেলে অনেকগুলো পার্ট থাকে, ঠিক আছে। অনেকগুলো পার্ট থাকে, দেখ প্রশ্ন দেখবে তখন দেখবে প্যারাল টাইটেলে অনেকগুলো থাকবে। প্রথম ফার্স্ট টাইটেল থাকবে, সেকেন্ড মানে সেকেন্ড, মানে অনেকগুলো ভাগ ভাগ করে থাকবে টাইটেল। প্রথমে মেন টাইটেল থাকবে, তারপরে সাব টাইটেল থাকবে, তারপর প্যারাল টাইটেল, অনেকগুলো পার্ট থাকে। সাব টাইটেল কিরকম দেখলে আমরা বুঝতে পারবো। এটা কোথায় ব্যবহার করা হয়, মূলত কোনো ড্রামা যদি থাকে, স্টোরি, পোয়েম বা লিটারেচারের ক্ষেত্রে কিন্তু সাব টাইটেল ব্যবহার করা হয়। মানে এগুলো কেন আমরা জেনে নিচ্ছি, কারণ প্রশ্ন তো দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। সেই জন্য আমরা একটু জেনে নিচ্ছি, মানে তার আগে যদি আমরা প্রশ্ন সলভ করে ধরতে পারবে না। লিটারেচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা সাব টাইটেল জানলাম, ঠিক আছে। এখন যদি আমরা যদি অল্টারনেটিভ টাইটেল, টাইটেল, ঠিক আছে। দেখো অল্টারনেটিভ টাইটেল এই ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো এই টাইটেলগুলো সাধারণত ও এবং ও এবং যদি প্রশ্নপত্রে থাকে তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। মানে প্রশ্নে যদি কোথাও ও এবং দিয়ে যুক্ত হয় তাহলে ভাবে যে এটা অল্টারনেটিভ টাইটেল যুক্ত হয়েছে, অল্টারনেটিভ টাইটেল দিয়েছে। এখন আমরা এরপর আমরা চলে যাচ্ছি পরের পয়েন্ট, স্টেটমেন্টে চলে যাচ্ছি। মানে স্টেটমেন্ট কি কি হতে পারে। তাহলে আমরা স্টেটমেন্ট নিচে নামাই দিচ্ছি। স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে।
দেখো এটাও সবথেকে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, কারণ দেখো স্টেটমেন্ট কখন হয়, যখন আমরা লেখক বা সহকারী লেখক বোঝানো হয়, ঠিক আছে। এক নম্বর যেমন দুজন লেখক বোঝায়, যদি দুজন লেখক যদি প্রশ্নপত্রে থাকে, দুজন লেখক যদি প্রশ্নপত্রে থাকে, তাহলে আমরা কি করব, দুজন লেখকের মাঝে আমরা অ্যান্ড বসাবো, ঠিক আছে। দুজন লেখক যদি প্রশ্নপত্রে থাকে, তাদের মাঝখানে অ্যান্ড হবে, ঠিক আছে। প্রশ্নে যদি দুজন লেখক বা দুজন অথার, ঠিক আছে, অথার মানেই লেখক, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি বি নম্বর নিয়ম, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে তিনজনের বেশি যদি লেখক থাকে, ঠিক আছে, দুজন পেলাম, তিনজনের, এগুলো কিছু নিয়ম, ঠিক আছে, অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসের কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম না জানলে কিন্তু মানে কখন কি বাদ দিতে হবে প্রশ্নের, সেটা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। সেজন্য আমাদের কিছু জানতে হবে। তিনজনের বেশি লেখক অথার যদি থাকে, তিনজনের বেশি লেখক থাকলে আমরা কি করব, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কিভাবে লিখব সেই বডির মধ্যে, অর্থাৎ আমরা যেভাবে আমরা এতক্ষণ আমরা যে টাইটেলগুলো আমরা সাজিয়েছি, সেখানে আমরা কিভাবে লিখব। দেখো সেখানে আমরা সর্বপ্রথম প্রথম অথার প্রথম 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 লেখকের নাম লিখব। এটা লিখতে হবে এইরকম করে, প্রথম লেখকের নাম, ঠিক আছে। তিনজন যদি প্রশ্নপত্রে কোথাও যদি তিনজনের বেশি লেখক যদি থাকে, ঠিক আছে, তিনজন বা তিনজনের বেশি, হ্যাঁ, তিনজনের বেশি লেখক থাকলে তাহলে আমরা কি করব, প্রথম লেখকের নাম লিখবো সর্বপ্রথমে, যেটা প্রশ্নে থাকবে। তারপরে আমরা একটু অনেকগুলো একটু ডট চিহ্ন দেব, ঠিক আছে, দিয়ে তারপরে বন্ধনীর মধ্যে আমরা লিখবো থার্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা ইটি ডট অল, ইটি ডট অল, এই কথাটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে তখন কিন্তু সমস্ত অথরের নাম লিখতে হবে না। যদি তিনজনের বেশি অথার থাকে, তিনজন থাকলে আলাদা হবে, ঠিক আছে। তিনজনের বেশি অথার যদি থাকে প্রশ্নপত্রে, তাহলে কি করব, প্রথম লেখকের নাম, তারপরে এরকম করে ডট ডট দিব, তারপরে কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড বন্ধনীর মধ্যে আমরা লিখবো ইটি অল, ঠিক আছে, ইটি অল দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এইভাবে আমরা লিখব, ঠিক আছে। যদি প্রশ্নপত্রে তিনজন লেখক থাকে, ঠিক আছে, তিনজন লেখক থাকে, তাহলে কি করব, এটা সকলেই জানো, তো আমি বলে দিচ্ছি। বলো এটা কিভাবে লিখবো, যদি প্রশ্নে তিনজন লেখক থাকে, কি বলতে পারবে কিভাবে লিখবো? বলো, প্রথম লেখক, প্রথম লেখক দিয়ে কমা দিব, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট অথার যে প্রশ্নে থাকবে সেটা লিখে কমা দেব, দেওয়ার পর হ্যাঁ, তারপরে দুজন লেখকের মাঝে অ্যান্ড হবে, ঠিক আছে, দ্বিতীয় লেখক অ্যান্ড তৃতীয় লেখক, ঠিক আছে। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট নিয়ম আমরা যদি দেখি, আমরা লেখক সম্পর্কে জানলাম। এখন যদি যদি কোনো উপাধি থাকে, ঠিক
আছে, লেখকের অনেক উপাধি থাকে। তো যদি যদি প্রশ্নে যদি লেখকের কোনো উপাধি পাচ্ছ প্রশ্নপত্রে, যেমন কেমন কি ধরনের উপাধি পাচ্ছ, যেমন প্রফেসর, প্রফেসর, ঠিক আছে, ডক্টর, ইটিসি, এগুলো যদি থাকে থাকে এগুলো হবে না, ঠিক আছে, বাদ দিতে হবে। এগুলো হবে না। যদি অথারের পাশে যদি ডক্টর বা প্রফেসর যদি থাকে, তাহলে কিন্তু এগুলো আমরা লিখবো না, এগুলোকে বাদ দিব। অথারের পরে, ঠিক আছে, অথারের অথারের ক্ষেত্রে, ঠিক আছে। এখন যদি আমরা তারপর নেক্সট আমরা যদি নিয়ম দেখি, দেখো নেক্সট নিয়ম আমরা যদি এডিটর থাকলে প্রশ্নে যদি এডিটর থাকলে এডিটর, তারপর আমরা সেমিকোলন, ঠিক আছে, সেমিকোলন চিহ্ন দিয়ে কিন্তু আমরা দেখাই, সেমিকোলন চিহ্ন দিয়ে ট্রান্সলেটর, ঠিক আছে, আমরা যে কোনো লিখতে পারি, ট্রান্সলেটরও লিখতে পারি, আবার সেমিকমা দিয়ে অন্য কোনো অথারও লিখতে পারি, ঠিক আছে, ট্রান্সলেটর, এডিটর বা ইলাস্ট্রেটর, ঠিক আছে, এগুলো আমরা সেমিকমা ব্যবহার করতে পারি শুধুমাত্র। তাহলে এগুলো বুঝতে পারলে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তিনজন অথার অথবা প্রথম দ্বিতীয় লেখক যদি থাকে, তাহলে কিন্তু আমাকে এইভাবে লিখতে হবে, এইটা থাকলে এরকম করে লিখতে হবে, ঠিক আছে। তারপরে আরো নিয়ম রয়েছে, ঠিক আছে। আমরা পরেরটা চলে যাচ্ছি, কারণ এটা না জানলে তোমরা ভালো মতো সাজাতে পারবে না। পরে নেক্সট আমরা চলে যাচ্ছি এরিয়া 2, যে এরিয়া 1 হয়ে গেল, ঠিক আছে, টোটাল 8টা এরিয়া রয়েছে। ঠিক আছে, পাঠিয়ে দেবো। দেখো এরিয়া 2 তে আমরা যদি দেখি, এরিয়া 2 হলো এডিশন, ঠিক আছে, মানে এডিশনকে আমরা কিভাবে লিখবো, মানে অনেক রকম এডিশন আছে, ফিফথ এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কিভাবে লিখবো, দেখো আমরা যদি প্রশ্নে কোথাও এডিশন থাকে, তাহলে আমরা যেমন সেকেন্ড এডিশন, থার্ড, ফোর্থ, এইভাবে আমরা লিখবো, ঠিক আছে, এইভাবে লেখা হয়, ঠিক আছে। যদি মানে কোথাও প্রশ্ন মধ্যে থার্ড এডিশন, থার্ড দিয়ে ইডি লিখবো। আমরা যে প্রশ্নে পুরোটা যে এডিশন এরকম করে আমরা আবার সেখানেও এডিশন লিখবো না, যখন আমরা ভিতরে লিখবো, ঠিক আছে, আমরা শুধুমাত্র ইডি মানে এডিশন, ইডি দিয়ে ডট লিখবো, মানে ফোর্থ ইডি, থার্ড ইডি, সেকেন্ড ইডি, এরকম করে লিখবো, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? দেখবে তোমাদের কিন্তু এটা তোমাদের লিখতেই হবে, এডিশন কত এডিশনের মধ্যে পড়ছে সেগুলো কিন্তু লিখতেই হবে, তখন কিন্তু পুরো ফুল ফর্মে লিখবে না, এডিশন শর্টকাট মেথড ইউজ করবে।
যদি রিভাইসড এডিশন, ঠিক আছে, রিভাইসড এডিশন হয়, তাহলে দেখো এটা শুধুমাত্র জার্নালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো রিভাইস এডিশন কি সেটা আমি যদি জার্নাল যেদিন করাবো সেদিন বুঝতে পারবে। ফিফথ, তখন আমাদের এডিশনটা এইভাবে লিখতে হয়, রিভার্স, ঠিক আছে, ইডি, তখন এটা এইভাবে লিখবো। যদি ফিফথ, যদি থার্ড হয় এডিশন, থার্ড রিভাইসড এডিশন। তাহলে আমরা এটা জানলাম। তারপরে আমরা যদি এডিশনের আরো কিছু নিয়ম রয়েছে, তোমাদের শুধুমাত্র এটাই এই নম্বরটাই বেশি কাজে লাগে, ঠিক আছে, এগুলো এতটা লাগে না, শুধুমাত্র জার্নালের প্রশ্ন আসলে কাজে লাগে। তোমাদের এগুলোর মধ্যে পুরো পরীক্ষা কাউন্ট করে যাবে। এগুলো এক্সট্রা হবে, জেনে রাখো, কারণ পরবর্তীকালে কাজে লাগতে পারে, ঠিক আছে, পরীক্ষা এতটা ইম্পর্টেন্ট নয়। আমরা যদি তারপরে যদি দেখি, যদি ইনলার্স, ঠিক আছে, ইনলার্স এডিশন হয়, তাহলে আমরা কিভাবে লিখবো? সাপোজ আমি 7 লিখলাম, যদি 7 এডিশন প্রশ্নে আছে, তারপরে আমরা ইএন এল লিখে, ঠিক আছে, তারপরে ইডি, মানে এরকম করে লিখবো যদি থাকে প্রশ্ন। একটু সেভ করে নিই, কারণ চলে গেলে সমস্যা হবে। তারপরে আমরা এরিয়া 3-তে যাচ্ছি, ঠিক আছে, যেহেতু আমরা এডিশন কিভাবে লিখতে হয় আশা করি বুঝতে পারলে। আমরা এরিয়া 3-তে যাচ্ছি, ঠিক আছে। দেখো এরিয়া 3, দেখো এটা এটা শুধুমাত্র ম্যাগাজিনই ব্যবহার হয়, যদি ম্যাগাজিন দিয়ে কোনো প্রশ্ন আছে তাহলে। হয় না, শুধুমাত্র ম্যাগাজিনই ব্যবহার হয়, ঠিক আছে, ম্যাগাজিনে। তারপর আমরা চলে যাচ্ছি এরিয়া 4। দেখো এরিয়া 4টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। এরিয়া 4, আমরা যদি এরিয়া 4 দেখি, দেখো এটা আমরা কেন করাচ্ছি, কারণ প্রশ্ন ভালো মতো তোমরা ঠিকঠাক করে যাতে লিখতে পারো, কোনটা বাদ দেবে কখন সেটা যাতে ধরতে পারো, ঠিক আছে, প্রশ্ন দেখে, সেই জন্য আমি এটা লেখাচ্ছি, যাতে তোমাদের সমস্যা না হয়। দেখো এরিয়া 7-এ কি বোঝাচ্ছে, এরিয়া 7-এ প্লেস, কখনো দেখবে প্রশ্নপত্রে কোনো জায়গার নাম পাবে না, কখনো দেখবে পাবলিকেশন নেম পাবে না, কখনো ইয়ার পেতে নাও পেতে পারো, তখন কি করবে, প্রশ্নপত্র যদি না থাকে, ঠিক আছে, কখনো পাবলিশার নেম, ঠিক আছে, এগুলো আমরা জানি কোথায় কিভাবে বসে, কিন্তু কোনটা কখন লিখবো, মানে কি যদি না থাকে তখন কি করবে, সেটাই এখানে করাবো। ইয়ার
দেখো প্লেস পাবলিকেশন ইয়ার, দেখো আমরা সর্বপ্রথম নিয়ম আমরা জেনে নিই। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সব জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে লিখতে হবে, মানে যে কোনো প্রশ্ন আসুক না কেন প্লেস পাবলিকেশন ইয়ার লিখতে হবে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের ক্ষেত্রে শুধুমাত্র। ঠিক আছে, আমরা 1 নম্বর নিয়ম যদি জেনে নিই এরিয়া 4-এ, যদি প্রশ্নপত্রের মধ্যে দেশের অনেকগুলো তোমরা শুনতে পাচ্ছ সকলে, অনেকগুলো জায়গার নাম থাকে। দেখো তোমরা যদি খাতায় নোট করে লিখে নাও তাহলে কিন্তু আরেকটু বেটার হবে। ঠিক আছে, দেখো যদি প্রশ্নপত্রে অনেকগুলো দেশের নাম থাকে বা অনেকগুলো জায়গার নাম থাকে, তাহলে তো যে কোনো একটা জায়গার নাম লিখতে হবে, কারণ সমস্ত জায়গার নাম তো লিখতে পারবে না। ঠিক আছে, তাহলে কি করবে, তা যদি প্রশ্নপত্রের মধ্যে দেশের অনেকগুলো জায়গার নাম থাকে তাহলে যে কোনো একটি জায়গার নাম লিখলেই হবে। ঠিক আছে, এটা একটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, কোথাও দেখবি প্রশ্নপত্রে প্রশ্ন পাবে, প্রশ্নে অনেকগুলো জায়গার নাম পেতে পারো, তখন দেখবে যেটা মানে যেটা যে কোনো একটা জায়গার নাম লিখলেও কোনো সমস্যা নেই, ভুল নেই। ঠিক আছে, ওর মধ্যে যেটা বেশি গুরুত্ব মনে হচ্ছে সেটা লিখবে, সেই জায়গার নামটা লিখবে। তাহলে 2 নম্বরে আমরা যদি দেখি, যদি প্রশ্নপত্রে, তোমরা সকালে শুনতে পাচ্ছ? ঠিক আছে, যদি প্রশ্নপত্রে অনেকগুলো স্থান থাকে, ঠিক আছে, বা অনেকগুলো জায়গার নাম বা স্থান থাকে যদি, তাহলে লোকাল স্থানটি আমরা নিব। ঠিক আছে, লোকাল স্থানটি লিখলে হবে। ঠিক আছে, মানে লোকাল যেটা দিয়ে প্রশ্ন আসবে সেটা আমরা লিখলে হবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি একটা। ঠিক আছে, এক্সাম্পল কিরকম হতে পারে, ওকে এক্সাম্পল হিসাবে যেমন প্রশ্নপত্রে আছে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা আশেপাশে। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে আমরা লোকাল জায়গা, লোকাল নিশ্চয়ই কলকাতা হবে। বলো এখানে লোকাল দেখে কি মনে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এখানে কোনটা লোকাল মনে হচ্ছে? নিশ্চয়ই কলকাতা, প্রশ্নের দিকে মনে হচ্ছে কলকাতাটা। হ্যাঁ, তাহলে কলকাতাটাই নিব, অর্থাৎ প্লেসের জায়গায় আমরা কলকাতা বসাবো তখন, লোকাল। মানে তারপরে আমরা যদি দেখি 3 নম্বর, আমরা যদি নিয়ম দেখি, যদি কোনটাই লোকাল, যদি কোনোটাই লোকাল না হয়, ঠিক আছে, তাহলে কি করব, তাহলে প্রথমটা নিলেই হবে, প্রথমে যেটা থাকবে সেটাই নিব। ঠিক আছে, প্রথমটা নিলেই চলবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, পাটনা, দিল্লি, হায়দ্রাবাদ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যদি নেই পাটনা নিলেও চলবে। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি 4 নম্বরে যদি দেখি, যদি একটি দেশ ও আরেকটি বিদেশের নাম আছে সাপোজ প্রশ্নপত্রে, ঠিক আছে, নাম থাকে, তাহলে কি করব,
তাহলে দুটি জায়গার মধ্যে, অর্থাৎ দুটো জায়গায় লিখবো, দুটো জায়গার মধ্যে আমরা সেমিকমাটা ইউজ করব, ঠিক আছে, ইউজ হবে। বন্ধনী দিয়ে দিলাম, বন্ধনী হবে না, সেমিকমা হবে। তারপরে আমরা পরে দেখি, এটাও খুবই গুরুত্বপূর্ণ যে 5 নম্বর নিয়মটা, ঠিক আছে। দেখো যেগুলো এত নিয়ম মনে রাখতে হবে না, শুধু দেখবে তোমাদের প্রশ্নপত্রে শুধুমাত্র একটা জায়গায় দেখতে পারবে, সব বেশিরভাগ প্রশ্ন ইয়ারে প্রশ্ন যখন ফলো করবে, এত নিয়ম তোমাদের প্রয়োজন নেই। তোমাদের এখানে ইম্পর্টেন্ট হলো একটা জিনিসই, মানে ওগুলো একটু ব্যতিক্রম, যদি প্রশ্নপত্রে কোথাও ঘুরিয়ে দেয় একটু প্রশ্ন, তোমাদের সাধারণত একটা জায়গায় থাকে প্রশ্নপত্রে, ঠিক আছে, দেখবি কখনো প্রশ্নে 2-3টে জায়গায় থাকে না। এখন 5 নম্বর নিয়মটা একটু ইম্পর্টেন্ট, আমি যেটা লেখাচ্ছি এখন, দেখো যদি প্রশ্নপত্রে জায়গার নাম যদি না থাকে তখন কি করবে। প্রশ্নপত্রে জায়গার নাম না থাকে তাহলে কিভাবে লিখবে, তাহলে সেই জায়গার নামের পরিবর্তে কি লিখবে, তাহলে জায়গার নাম না থাকলে তখন কি করবে, তখন ওই জায়গার নাম যেখানে লিখতে হয় তার পরিবর্তে তোমরা কি করবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এসআই কথাটা ব্যবহার করবে, ঠিক আছে, এসআই এসআই হবে, ঠিক আছে, তার পরিবর্তে এসআই কথাটা ব্যবহার করবে। জায়গার নাম যদি প্রশ্নে কোথাও জায়গার নাম যদি পাচ্ছ না কোথাও, তখন ওই জায়গার নাম যেখানে আমরা জায়গা বলে লিখি সেখানে এসআই আমরা লিখবো। জায়গা আমরা কোথায় লিখেছি বলো, এই যে আগের দিন যেমন আমরা করেছিলাম একটা এক্সাম্পল, যেমন এই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের পরিবর্তে এখানে এসআই লিখবো, ঠিক আছে, থার্ড বন্ধনের মধ্যে আমরা এসআই লিখবো এই নিউ ইয়র্কের এই জায়গায়, ঠিক আছে, এসআই। যখন যদি নিউ ইয়র্কটা যদি না থাকতো প্রশ্নপত্রে, ঠিক আছে, সেটাই এখানে বলা। তাহলে আমরা জায়গার নাম না থাকলে প্রশ্নপত্রে আমরা কি করব সেটা বুঝে গেলে, অর্থাৎ জায়গার নাম না থাকলে যে অ্যাভয়েড করবে সেটা পারবে না, ঠিক আছে, সেটাকে আর ছেড়ে দিলে সেটা হবে না, তার পরিবর্তে এসআই কথাটা লিখতে হবে। তারপরে আমরা যদি দেখি পাবলিশার, পাবলিশারের ক্ষেত্রে আমরা তো এতক্ষণ জায়গার নাম নিয়ে আমরা জানলাম, এখন পাবলিশার যদি না থাকে, পাবলিশার পাবলিশার থাকলে কি করব, পাবলিশারও কিছু নিয়ম রয়েছে, ঠিক আছে, দেখো এটা কিন্তু এরিয়া একই একটার মধ্যেই হচ্ছে, ঠিক আছে, পাবলিশারও এর মধ্যে পড়ছে। তার 5-এর পর আমরা 6 নম্বর দিতেই পারি, 6 নম্বর। পাবলিশার শুধুমাত্র শুধুমাত্র পাবলিশার নামটাই হবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন আমরা একটা প্রশ্ন যেমন লিখলাম, আনন্দ পাবলিশার, ঠিক আছে, পাবলিশার, ঠিক আছে, এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে এখানে আমরা কি লিখবো, অ্যান্সার কিভাবে লিখবো, শুধুমাত্র আনন্দ কথাই হবে, পাবলিশার কথাটা বাদ যাবে, পাবলিশার কথাটা বাদ যাবে, শুধুমাত্র আনন্দ কথাটা লিখবো।
ঠিক আছে। তারপরে যদি এখন যদি প্রশ্নপত্রে এই নম্বর বি নম্বর 6 যদি অর্থাৎ পাবলিশার আনন্দ পাবলিকেশন, অর্থাৎ পাবলিকেশন কথাটা বাদ যাবে, শুধুমাত্র পাবলিশারের যে যে নামটা থাকবে সেই নামটাই শুধুমাত্র বসবে, ঠিক আছে, সেটা মনে রাখবে। আর যদি যদি প্রশ্নপত্রে পাবলিশার যদি না থাকে তখন কি করবে? অন্য কোনো পাবলিশার খুঁজে পাচ্ছ না, না থাকে, তখন তার পরিবর্তে কি লিখবে? পাবলিশার না থাকে তাহলে কি করবে? তাহলে তার পরিবর্তে আমরা ওই সেম ভাবে, আমরা যেমন আগের ক্ষেত্রে আমরা প্লেসের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছিলাম, এখানে প্লেসের পরিবর্তে এখানে পাবলিশারের পরিবর্তে থার্ড বন্ধনীর মধ্যে আমরা এস এন কথাটা ব্যবহার করব, ঠিক আছে, ছোট হাতের এন ব্যবহার করব, এই কথাটা আমরা লিখব। বুঝতে পারলে তো? পাবলিশার আর প্লেস থাকলে কি করতে হবে বুঝতে পারলে সকলে? যদি না থাকে প্রশ্নপত্রে, দেখো তাহলে আমরা যদি সেখানে যাই, আগেরটা আমরা যেমন পাবলিশার লিখেছিলাম, যদি আমরা আগের দিন যেটা করেছিলাম সেখানে যাচ্ছি, দেখো এখানে আমরা এই যে এটা এটার পরিবর্তে আমরা লিখব, মানে যদি না থাকতো পাবলিশারের নামটা তাহলে আমরা এস এন, মাঝখানে ডট হবে এস এন এর পরিবর্তে, ঠিক আছে। বলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ব্যাপারটা বুঝতে পারলে কি বাদ দিতে হবে প্রশ্ন দেখে, সেটা বুঝতে পারলে সকলে বলো। এস এন, প্লেসটা হলো এস আই, এস আই, দাঁড়াও, এস আই, দেখো এটা ফুল ফর্ম আমাকে জেনে বলতে হবে, ঠিক আছে। এস আই এটাই সাধারণত নিয়মে বলা আছে, এস আই বসাতে হয়, ঠিক আছে। এটা মনে রাখবে যে পাবলিশার যদি না থাকে তারপরে তো এস আই বসাতে হয়, ওই যে এস এন বসাতে হয় পাবলিশার যদি না থাকে, আর যদি জায়গার নাম যদি না থাকে তাহলে এস আই, এস আই বসাবো, ঠিক আছে, এটা মনে রাখবে। এই এস আই বলে মাঝখানে একটা ডট হবে, ঠিক আছে। ওকে, এটা অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলস, তো সেই রুলসে বলা আছে এস আই এস এন, এটা আমি কোথাও ফুল ফর্ম পাইনি, যদি পাই আমি বলে দেবো পরের দিন, ঠিক আছে। ঠিক আছে, আমি এখন প্রশ্নে চলে যাচ্ছি, কটা বাজে? ধন্যবাদ। কোথায় সমস্যা আছে বলো। তুমি তুমি কি করবে, তুমি এই নেক্সট ক্লাস একটা এক্সট্রা ক্লাস রয়েছে, সেটা রবিবার দিন, ঠিক আছে, রবিবার দিন 10টার সময় ক্লাস করবে, মানে ডিডিসির ক্লাসটা, এটা কিন্তু এটার সাথে নয়, গুলিয়ে ফেলছো,
6 পেপারের কথা বলছো, ঠিক আছে? রবিবার দিন 10টার সময় আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? যেটা মানে নতুন ব্যাচের সাথে ক্লাস করবে 10 PM, ঠিক আছে? সেখানে আমি বলে দেবো কীভাবে মানে প্রশ্নে কোথাও লেখক থাকলে কি করতে হয়, সমস্ত বলে দেবো। টেবিল 3-র কথা বলছো, ঠিক আছে? বুঝতে পারলে রবিবার দিন 10টার সময় ক্লাস। এটা আলাদা পেপার, এটা 7 পেপার, ঠিক আছে? ক্যাটালগিং একটা ক্লাস হয়ে গেছে, এটা 2 নম্বর ক্লাস হচ্ছে ক্যাটালগিং এর। বুঝতে পেরেছো? বলো কি বললাম। ঠিক আছে, আমি একটা প্রশ্ন সলভ করাচ্ছি। আমি সমস্ত আজকে এই কটা নিয়ম বলে দিলাম, এই কটা নিয়ম একটু বাড়িতে একটু পড়বে, ঠিক আছে? তাহলে কিন্তু প্রশ্নগুলো সলভ করতে পারবে। তো আমি আগের দিনে একটা নিয়ম করেছিলাম, যদি প্রশ্নপত্রে একজন অথার থাকে তাহলে আমরা কিন্তু প্রথম অথারটাকেই আমি মেন এন্ট্রিতে আমি সেটাকে আমরা লিখবো, ঠিক আছে? আজকে আমরা 2 নম্বর নিয়ম, এক নম্বর নিয়ম অলরেডি করিয়েছি, তাহলে আমরা 2 নম্বর নিয়মে চলে যাচ্ছি। দেখো 2 নম্বর নিয়ম কি, সকালে লিখে নাও। দেখো সকলে এগুলো লেখা হয়েছে যেগুলো আমি লিখলাম। ঠিক আছে, পাঠিয়ে দেবো। যদি প্রশ্নপত্রে 2টি অথার থাকে, ঠিক আছে? আগের দিন একটা নিয়ম করেছি, সেই ক্লাসটা দেখে নেবে। আজকে দুজন অথার যদি প্রশ্নপত্রে থাকে এবং অথারই লেখা থাকে যদি, ঠিক আছে? ক্যাপিটালে লেখা নাও থাকতে পারে, ঠিক আছে? দুজন অথার থাকে, তাহলে প্রথম অথারটা মেন এন্ট্রিতে উল্টে বলবে। এটা প্রথম নিয়ম, ঠিক আছে? দেখো মেন এন্ট্রিতে উল্টে বসবে, আর মেন এন্ট্রিতে উল্টে বসবে কোথায় বসবে এটা বলে দিচ্ছি, এটা তো আগের দিনও বলে দিয়েছি। মানে শুধুমাত্র প্রথম অথারটাকেই গুরুত্ব দেব, ঠিক আছে? দেখো এই বক্সটা সবসময় ফলো করতে হবে অ্যাক্সেস পয়েন্টে, তাহলে এই জায়গাটার নাম হলো অ্যাক্সেস পয়েন্ট, ঠিক আছে? অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসবে প্রথম অথারটা, যদি দুজন অথার থাকে তাই অ্যাক্সেস পয়েন্টেই আমরা সেটাকে উল্টে বসাবো, ঠিক আছে? মেন এন্ট্রির অ্যাক্সেস পয়েন্টে আমরা লিখব। তাহলে আমরা মেন এন্ট্রির অ্যাক্সেস পয়েন্ট লিখে দিচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে। অ্যাক্সেস পয়েন্ট কি তোমরা তো জানো, অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসবে, ঠিক আছে? দুজন অথার থাকলে, তাহলে আমরা 3 নম্বর নিয়ম দেখি। মানে প্রশ্ন দেখে কিভাবে আমরা অ্যাক্সেস পয়েন্ট আমরা সাজাবো, ঠিক আছে? দেখবি প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্টে কিন্তু চেঞ্জ হচ্ছে, আর ভিতরে যা আছে সমস্ত কিন্তু সেম প্রায়, ঠিক আছে? সেটা যখন প্রশ্ন দেখলে একবারে একবারে প্র্যাকটিস মানে করতে পারবে, দেখলে বুঝতে পারবে।
আমরা যদি দেখি এখন পরের নিয়ম, যদি প্রশ্নপত্রে 3টি অথর থাকে, ঠিক আছে, 3টি নয় 3জন হবে, 2জন হবে, কারণ 3জন থাকে, তিনজন অথার, তিনজন অথার থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম অথারকে গুরুত্ব দেবো, ঠিক আছে। প্রথম অথার দি মেন এন্ট্রির অ্যাক্সেস পয়েন্ট, ঠিক আছে। অ্যাক্সেস পয়েন্ট আমরা কি করবো, অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসাবো প্রথম অথারটাকে, উল্টে বসবে। তারপর আমরা যদি দেখি পরেরটা, দেখি 4 নম্বর নিয়ম, যদি প্রশ্নপত্রে 2টি বা 3টি অথার, আগে আগে যে নিয়মগুলো করিয়েছি সেগুলো তোমরা যদি এগুলো যদি না করো কোনো সমস্যা নেই, কারণ এগুলো পরীক্ষায় বেশি একটা দেখতে পারো না, ওগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের মনে পড়ে যাবে, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। আগের দিনে যে 1 নম্বর নিয়ম করেছিলাম, একজন অথার থাকলে সেই প্রথম অথারটাকেই আমরা উল্টো বসাবো অ্যাক্সেস পয়েন্টে। তারপরে দ্বিতীয় নিয়মটা মনে রাখবে, তৃতীয় নিয়মটা মনে রাখবে, 3জন অথার থাকলে, তাহলে 3জন অথার থাকলে সেই প্রথম অথার হচ্ছে, প্রথম অথারকে গুরুত্ব দিচ্ছি। যদি 3জন এবং প্রথম যদি প্রশ্নপত্রে 2টি বা 3টি অথার, আমরা যদি 2টি বা 3টি অথার যদি থাকে তাহলে কি করব, অথার থাকে এবং তাদের মধ্যে একটি অথার, ঠিক আছে, বড় হাতের বলতে ক্যাপিটাল লেটার, ঠিক আছে, বড় হাতের হয়, যদি একটি অথার বড় হাতের লেখা আছে তাহলে যেটি বড় হাতের থাকবে, বড় হাতের অথার আছে সেটি দিয়েই আমরা অ্যাক্সেস পয়েন্ট সাজাবো, ঠিক আছে, সেটি দিয়ে আমরা মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসবে, ঠিক আছে। যদি আমরা দেখলে প্রশ্নপত্রে 3জন অথার আছে, 3জনের মধ্যে যে কোনো মাঝখানেও থাকতে পারে একটা অথার বড় হাতের বা ক্যাপিটাল লেটারে, বা যে কোনো জায়গায় থাকতে পারে, যে দেখবে যেটাই বড় হাতের পাবে সেটাই, অথবা ক্যাপিটাল লেটারে যেটাই পাবে সেটাই কিন্তু মেন এন্ট্রিতে অ্যাক্সেস পয়েন্টে কিন্তু সেই অথারটাকে আমরা লিখবো, উল্টে লিখবো, অর্থাৎ ফার্স্ট নেমটাকে শেষে লিখবো আর লাস্ট নেমটাকে প্রথমে লিখবো উল্টে, ঠিক আছে। বলো, এই পর্যন্ত বুঝতে পারলে সকলে যে 4টা নিয়ম বললাম, যে প্রশ্ন থেকে আমরা কিভাবে অথারকে আইডেন্টিফাই করব, ঠিক
ঠিক আছে, কিভাবে আমরা অ্যাক্সেস পয়েন্ট সাজাবো সেটা সকালে বুঝতে পারলে বলো। আজকে আর বেশি সময় নেই, কালকে আমি এগুলো বলে দেবো, ঠিক আছে, একটা প্রশ্ন সলভ করে দেখিয়ে দেবো। এরপরের দিন যেদিন আছে বুধবার দিন ক্লাস আছে, বুধবার দিন বলে দেবো। হ্যাঁ, প্রশ্নটা বলো কি, ঠিক আছে, এরপরের দিন বলে দেবো তাহলে। হ্যাঁ, তাহলে এখনই বলো, আমি বলে দিচ্ছি কোনো সমস্যা থাকলে, কোথায় বুঝতে পারোনি। কত নম্বর থেকে কত নম্বর ভলিউম আছে বলো, কি কি ভলিউম আছে? অর্থাৎ দুটো পেজ নম্বর লেখা আছে, তাই তো? দেখো এখানে ভলিউম 2 এর পেজ নম্বরটাই লিখবো, লাস্টে যেটা পেজ নম্বর থাকবে সেটাই লিখবো, ভলিউম 2 এবং ভলিউম 2 হ্যাঁ শেষে যেটা লাস্টে পেজ নম্বরটা লিখবো। হ্যাঁ বলো। হুম, হ্যাঁ, ওটা কমপ্লিট হয়ে গেছে, ওটার রেকর্ডিং ক্লাস আছে, পাঠিয়ে দেবো। তাছাড়া কোনো অসুবিধা নেই, ইয়ারের প্রশ্নগুলো সলভ হবে, সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে, সেখানেও সলভ হয়ে যাবে। হ্যাঁ দেবো, কোনো সমস্যা নেই। পেপার 7 এর, হ্যাঁ বলো। হ্যাঁ এই পেপারটা পুরোটা ক্লাস পাবে, প্রথম থেকে করবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। প্রথমের ক্লাসটা খালি শুধুমাত্র দেখে নিবে, তাহলে এটা ভালো মতো বুঝ, এটা তো ক্লাস করলে কোনো সমস্যা নেই আশা করি। প্রথমে ক্লাসটা একটু দেখে নেবে, প্রথমে ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের এই পর্যন্তই এখন। মানে 8টা থেকে আরেকটা ব্যাচ রয়েছে, সেটা পড়াবো, ঠিক আছে। তোমরা শুনতে পারো, এখানে শুধুমাত্র ইয়ারের প্রশ্নগুলি সলভ করা হবে, ঠিক আছে, ওদের ক্যাটালগিং প্রায় শেষ হয়ে গেছে। আমি এটা সেভ করে ডিলিট করে দিচ্ছি। একটু ওয়েট করে জাস্ট।